বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সর্বকালের রেকর্ড ভাঙল ভোজ্য তেলের দাম। বাজারে সংকট না থাকলেও হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। করোনা সংক্রমণ বাড়ায় নমুনা পরীক্ষার জন্য ভিড়, অনেকের মুখে নেই মাস্ক, হাসপাতালে বেড়েছে রোগী। প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে রাজশাহীতে মিনু সহ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিল আদালত। ইকবাল মাহমুদের সময়ে কতজনকে অভিযোগ থেকে অব্যাহতি, দুদকের কাছে তালিকা চেয়েছে হাইকোর্ট। চাকরি করতে চাওয়ায় মাদারীপুরে গৃহবধূর চোখ তুলে নেয়ার চেষ্টা, পুলিশের সহায়তায় উদ্ধার, মামলা হলেও গ্রেপ্তার নেই। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বাজারে ভোজ্য তেলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের। স্বল্প মূল্যে তেল কিনতে তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকের সামনে। এদিকে সরকারিভাবে 1 লিটার বোতলের সয়াবিন তেল 139 টাকা নির্ধারণ করা হয় গতকাল। তবে এখনই বাজারে সংকট না থাকায় আজ বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা দরে। আর এই দামও দেশের ইতিহাসে সর্বোচ্চ বলছেন ক্রেতারা। বাজারে সংকট না থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম। এ অবস্থায় সরকারিভাবে নির্ধারিত বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, দাম বাড়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সয়াবিন তেল। বাজার নিয়ন্ত্রণে টিসিবি ট্রাকে কিছুটা কম দামে সয়াবিন তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি চলছে। ডিলাররা বলছেন, তেলের চাহিদাই সবচেয়ে বেশি, আর ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যবসায়ীরা আর কি তারা ওই যে একটা গোডাউন করে রাখে, ঠিক আছে, পরে একটা সময় এসে তারা আর কি তেল তারপর ডাল এগুলোর দাম বাড়ায় দেয়, বিশেষ করে রোজার সময় আসে। আমাদের মতো সেই অল্প আয়ের যারা, তাদের জন্য তো এটা খুবই সমস্যা হবে, বিশেষত রোজার সময়। তবে ব্যবসায়ীদের গতানুগতিক অজুহাত বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি, তেলের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোরও প্রস্তাব তাদের। তেলের কোনো সংকট নাই, কিন্তু তেলের দামটা বাড়তি আমরা যার থেকে নেই কোম্পানির থেকে, ওরা বলতেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে। এদিকে রমজানে মানুষকে স্বস্তি দিতে তেলের দাম আরও কমানোর দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। রমজান মাস তৈলের ব্যবহারও বাড়বে, সুতরাং দাম আরো বৃদ্ধি পাবে। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাবের পক্ষ থেকে আমরা গত কিছুদিন আগে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা আবদার করেছি যে এটা ভ্যাট এবং ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক বৈঠকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ 139 টাকা ও খোলা তেল 117 টাকা নির্ধারণ করে দেয়। এই দরে 5 লিটার সয়াবিন তেলের দাম 160 টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোজ্য তেলের চাহিদার 90% পূরণ হয় আমদানির মাধ্যমে, আর এই আমদানি নির্ভরতার কারণেই প্রায় অস্থির হয়ে ওঠে বাজার। আবার আমদানিকারকদের বিরুদ্ধে ভোক্তাদের জিম্মি করার অভিযোগও ওঠে। এদিকে আমদানি নির্ভরতা কমাতে দেশে তেলবীজের চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্য, আগামী 5 বছরে চাহিদার 40% দেশেই উৎপাদন করা। শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, ওমেগা 3, ওমেগা 6 সহ শরীরের জন্য দরকারি নানা ভিটামিনের চাহিদা পূরণ হয় ভোজ্য তেলের মাধ্যমে। 2018 সালের হিসেবে দেশে বছরে ভোজ্য তেল চর্বির মাথাপিছু গড় ব্যবহার প্রায় 18 কেজি। তবে চাহিদার মাত্র 10% দেশে উৎপাদিত হয়। ট্যারিফ কমিশনের হিসেবে গত বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম ছিল $750 নিচে। এ বছরের মার্চে সয়াবিনের দাম ওঠে প্রায় $1250, আর পাম তেল $1050, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আমরা সাধারণত 1 মাসের আগের হিসাবটা ধরে এভারেজ করে তারপরে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি যে প্রাইস, একটা যৌক্তিক প্রাইস কী হতে পারে আর কি। সেটা নিয়েই মূলত আমাদের আলোচনা হয় আমাদের ট্যারিফ কমিশন, এবং সেভাবে আমরা সুপারিশ করি। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে টিকে, সিটি, মেঘনা, বসুন্ধরা, রূপচাঁদা সহ গুটি কয়েক কোম্পানি। সরবরাহ সংকটের অজুহাতে বাজার অস্থির করার অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। নামে বেনামে আসলে তেলের বাজারটি কতিপয় বড় গ্রুপের উপরে নির্ভরশীল, ফলে এই জায়গাটিতে একটি কার্টেল
রয়েছে বলে আমাদের আশঙ্কা, এবং এখানে বাজারে প্রতিদ্বন্দ্বিতার অভাব রয়েছে। ফলে সেই জায়গাটিতে কম্পিটিশন কমিশন যেটি রয়েছে তাদেরও কিন্তু বড় ভূমিকা রয়েছে। আমদানি নির্ভরতা কমাতে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার আওতায় উপকূলীয় এলাকা সহ সারা দেশে সরিষা ও সূর্যমুখীর উৎপাদন বাড়ানো হবে। পাশাপাশি জোর দেয়া হবে তেলবীজের নতুন জাত উৎপাদনে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক তৈল আমরা এদেশ থেকে উৎপাদন করব, যা আমদানির বিকল্প হিসাবে কাজ করবে এবং আমরা একটা মূল্য সাশ্রয় পাবো। সেক্ষেত্রে আমাদের যে তৈলের দাম হঠাৎ করে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা অন্তত নিজেদের পা একটু শক্ত হবে। তবে উপকূলীয় অঞ্চলে তেলবীজ চাষে বড় বাধা হতে পারে জলবায়ু পরিবর্তন। আবার সমতল ভূমিতে চাষ বাড়লে প্রভাব পড়তে পারে অন্য ফসলে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে টিসিবির প্রাক রমজান পণ্য বিক্রি কার্যক্রম। সারা দেশের 400 ট্রাকে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রমজান মাস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দিনে 50 টাকা কেজি দরের সর্বোচ্চ 4 কেজি চিনি, 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল, 90 টাকা দরে 5 লিটার সয়াবিন তেল এবং 15 টাকা দরে 5 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত 100 ট্রাক বাড়িয়ে মোট 500 ট্রাকে সারা দেশে রমজানের পণ্য বিক্রি শুরু হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় কিছুটা সচেতনতা বেড়েছে মানুষের মধ্যে। সাধারণ জ্বর, ঠান্ডার মতো উপসর্গ নিয়েও করোনা পরীক্ষার জন্য মানুষ ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। গত কয়েকদিন মাস্ক ছাড়া অনেককে লাইনে দাঁড়াতে দেখা গেলেও এখন অবস্থার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বেশিরভাগের মুখেই রয়েছে মাস্ক। করোনার পরীক্ষার সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি জানালেও নমুনা জমা দেওয়ার 3 থেকে 4 দিন পরেও রিপোর্ট পাচ্ছেন না, এমন অভিযোগও আছে কারো কারো। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতেও বেড়েছে করোনা রোগী। দেখা দিয়েছে আইসিইউ সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে গত 2 সপ্তাহ ধরে দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। সোমবার এই হার দাঁড়িয়েছে প্রায় 10%। বাইরে বাইরে চলাফেরা করি, হ্যাঁ, কোথা থেকে হয়ে যেতে পারে, এই জন্য টেস্ট করতে আসছি। আমার শরীর ব্যথা আর জ্বর ভাব আছে, হাসি, ঠান্ডা, কাশি এগুলো আছে। এই কারণে টেস্ট করতে আসছি যে আমার কোভিডের কোনো লক্ষণ আছে কিনা। আমার কিছু উপসর্গ আছে, আমার বাবারও কোভিড-19 ধরা পড়েছে আর কি রিসেন্টলি, তাই আমার ফ্যামিলিতেও সবারই ধরা পড়ছে। এখন আমারও টেস্ট করানোর জন্য আমি যদি আক্রান্ত হই, যেহেতু আমি বাইরে ঘোরাফেরা করি, তাহলে পরিবারের সবাই তো আক্রান্ত হবে। এই জন্য নিজেকে আগে দেখছি যে নিজে সেফ আছে কিনা। টিকা প্রয়োগের পর জনসাধারণের অসচেতনতায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। 1 মাসে নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণ বেড়েছে প্রায় 3 গুণ। মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এ অবস্থায় প্রশাসন কঠোর না হলে সংক্রমণ ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা। চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 5 এপ্রিল। গত 26 ডিসেম্বর সর্বোচ্চ 205 জন শনাক্তের পর এবছরের 24 জানুয়ারি তা নেমে আসে 38 জনে। করোনা সংক্রমণের পর এটি সর্বনিম্ন। এরপর গেল 16 ফেব্রুয়ারি করোনা শনাক্ত হয় 57 জনের। 1 মাসের ব্যবধানে 15 মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে 153 জনে। গত 7 ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরুর পর থেকে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে নগরবাসীর মধ্যে। এতে আবারও পুরনো রূপে ফিরতে শুরু করেছে করোনা। টিকা মারার পর থেকে যখন একটা সাহস চলে আসছে, তখন আর কি মাস্কটা মনে হচ্ছে পরা না পরা এগুলো এরকম আর কি। আমরা নিজেরাই তো মাস্ক পরি না, এটা বাদ দিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর আবারও জনগণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন। পাশাপাশি কমিউনিটি সেন্টার, বিপণী বিতান, হোটেল সহ জনসমাগম স্থলের জন্য দেয়া হয়েছে নতুন নির্দেশনা। কয়েকদিন আমরা সচেতন করার জন্য মানুষকে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু ভবিষ্যতে যদি দেখা যায় যে মাস্ক পরিধান না করে বা অবজ্ঞা অবহেলা করে, ডেফিনেটলি আমরা ওনাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করব। স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং সামাজিক দূরত্ব অগ্রাহ্যের কারণে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ বিষয়ে প্রশাসন কঠোর না হলে
পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যারা মাস্ক পরবে না তাদেরকে বোঝানো হবে এবং ক্ষেত্র বিশেষে আমরা এটির ব্যাপারে জরিমানা এবং সংশ্লিষ্ট যে আইন আছে সেটির ব্যবস্থা আমরা করার জন্য বলেছি। চট্টগ্রামে সোমবার পর্যন্ত ৩৬,৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩৮১ জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশেই বেড়েছে করোনা সংক্রমণ। এবারে করোনা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানবো রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ঢাকা মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আপনি তো ঢাকা মেডিকেলে আছেন, সেখানে নমুনা পরীক্ষা করতে আসা বুথগুলোতে ভিড় কেমন দেখছেন এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা করোনা রোগীর সংখ্যা কি বাড়ছে কিনা বা কত গুণ বেড়েছে গত কয়েকদিনে? আমরা মুগদা মেডিকেল হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল সহ ঢাকা মেডিকেলেও দেখতে পেয়েছি আসলে করোনার পরীক্ষার যে একটি ভিড় আগের চেয়ে কিন্তু অনেক বেড়েছে। করোনা শনাক্ত যেহেতু সারা দেশে বেড়েছে, এখন জ্বর সর্দি কাশি নিয়ে যে মানুষগুলো যে উপসর্গ আছে তারা কিন্তু এই টেস্টের জন্য ভিড় করছেন। আমি এখন রয়েছি ঢাকা মেডিকেলে। আপনাকে আমি দেখাতে চাই যে যেহেতু সারা দেশে করোনা সংক্রমণটা বেড়েছে, এই জন্য অন্তত হাসপাতালগুলোতে যারা আসছেন এদের মধ্যে আগের চেয়ে কিন্তু একটু সচেতনতা দেখা যাচ্ছে। প্রত্যেকেরই মোটামুটি 80 থেকে 90% মানুষের মুখে মাস্ক দেখা যাচ্ছে, কিন্তু একটি জিনিস যেটা যে তারা এখনও কিছুটা অসচেতন আছে। আমরা সামাজিক দূরত্বের যে বিষয়টা বলা হয়েছিল সেটাও কিন্তু এখনো সেভাবে মানা হচ্ছে না। এখানে ঢাকা মেডিকেলে পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে আগের 7 দিনের তুলনায় এই গত 7 দিন কিন্তু রোগী প্রায় দ্বিগুণ হয়েছে। আগে 1 মার্চ এবং 2রা মার্চেও কিন্তু 480 জন রোগী ছিল, কিন্তু এখন সেটি 1000-এর কাছাকাছি চলে গেছে ঢাকা মেডিকেলে। আর ঢাকা মেডিকেলের যেটা করোনা টেস্টের কথা যেটা বললেন, যে সেখানেও কিন্তু 800-র উপরে এখন রোগী ভর্তি রয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালক আমাদের জানিয়েছেন যে যেহেতু সারা দেশেই করোনা সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, সেই হার ঢাকা মেডিকেলেও সেই প্রভাবটা পড়েছে এবং আইসিইউ সংকট থেকে শুরু করে এখানে যে করোনা রোগীদের জন্য যে বেড সেটাও কিন্তু এখন সংকট দেখা যাচ্ছে। আপনাকে এর আগেও যেমনটি জানিয়েছিলাম যে এখন পর্যন্ত গতকাল 24 ঘন্টায় 1773 জন যে শনাক্ত হয়েছে, আর তার মধ্যে কিন্তু সেই যখন মৌসুম পরিবর্তন হয়, অর্থাৎ আবহাওয়া যখন পরিবর্তন হয়, শীতের পরে গরম আসছে, এই সময় কিন্তু জ্বর, ঠান্ডা, সর্দি এই ধরনের উপসর্গ বা এই ধরনের সমস্যা প্রায়ই দেখা যায়। কিন্তু এই যে এই উপসর্গগুলো দেখা দিলে এখন যে করোনার পরীক্ষা করার প্রয়োজন আছে, অনেকে কিন্তু এটি না মেনেই শুধু ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন। এই প্রবণতাটা আসলে কমানো যায় কিভাবে? এ বিষয়ে বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা কি বলছেন? বিশেষজ্ঞরাও কিন্তু একটি বিষয় উদ্বুদ্ধ করছে সাধারণ মানুষকে, যে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি যদি কারো লেগে থাকে, অর্থাৎ করোনার কোনো রকম যদি উপসর্গ দেখা দেয়, তাহলেই কিন্তু নিকটস্থ যে পরীক্ষা কেন্দ্র আছে সেখানে গিয়ে যেন তারা করোনার পরীক্ষাটা করে। আপনি জানেন যে এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকলেই কিন্তু বলেছিলেন যে করোনার টেস্টের সংখ্যা যত বাড়ানো যাবে, সারা দেশব্যাপী যে অ্যান্টিজেন টেস্ট থেকে শুরু করে অন্যান্য টেস্টের মাধ্যমে যত বাড়ানো যাবে, যত রোগীকে শনাক্ত করা সম্ভব হবে, করোনার যে ভয়াবহতা সেটি আসলে ততই কমানো সম্ভব হবে। বুদ্ধদেব, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সহকর্মী ইফতেখার ফয়সাল আছেন সেখানে। ইফতেখার, করোনা সংক্রমণের হার বৃদ্ধির পর চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে কোনো ধরনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে কিনা, কি দেখছেন আপনি? আসলে আমরা যদি চট্টগ্রামের অবস্থা বলি, সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা সেই অর্থে বাড়েনি যে অর্থে আমরা দেখতে পাচ্ছি যেভাবে করোনার সংক্রমণ বেড়েছে। আমি যে গতকালের চিত্রটা আপনি এরই মধ্যে জেনেছেন যে গতকাল প্রায় 153 জন নতুন করে শনাক্ত হয়েছে, করোনা শনাক্ত হয়েছে, এবং এর মধ্যে আপনি এই হিসাবটি দেখবেন এর আগের প্রায় 4 মাসের মধ্যে
এটি সর্বোচ্চ সংক্রমণ এবং এখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তারা বলছেন মূলত এখন যেই হারে করোনা রোগী বাড়ছে, এখন যদি মানুষ স্বাস্থ্য সচেতন না হয় সেক্ষেত্রে হয়তো সামনে আরো বিপর্যয়ের আশঙ্কা তারা করছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে হাট বাজারগুলো রয়েছে এবং যেখানে মানুষের লোক সমাগম সবচেয়ে বেশি থাকে সেখানে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশি নিশ্চিত হওয়ার কথা থাকলেও, বেশি নিশ্চিত করার কথা থাকলেও আমরা দেখেছি সেখানেই বরং মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সম্পর্কে তারা একেবারেই বলা যায় অবহেলা করছেন এবং সেটি মানার প্রবণতা খুবই কম। তো এই বিষয়গুলো তদারকির জন্য গতকাল থেকে চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। আজকে সকাল থেকে চট্টগ্রামে চারজন জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়েছে এবং প্রায় 1000-এর মতো মাস্ক সেখানে বিতরণ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে প্রায় 20 জনের মতো। তো সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন যে প্রাথমিকভাবে তারা এখন সচেতনতা তৈরির কাজ করছেন। আগামী 3-4 দিন পরে হয়তো তারা আরো কঠোর অবস্থানে যাবেন এবং সেখানে তারা বলছেন যে তারা হয়তো জরিমানা সহ অন্যান্য যে শাস্তির বিধানগুলো রয়েছে সেগুলো তাদের উপর প্রয়োগ করবেন, এমনটি তারা জানিয়েছেন। আর একটি বিষয় হচ্ছে চট্টগ্রামের যে হাসপাতালগুলোতে কিন্তু করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের যে ভর্তি হওয়ার প্রবণতাও কিন্তু কিছুটা কমে গিয়েছিল, কিন্তু গত কয়েকদিন ধরে সেখানেও কিন্তু ভর্তির হারও আমরা কিন্তু বাড়তে দেখেছি এবং চট্টগ্রামের অধিকাংশ হাসপাতালের আইসিইউতেও কিন্তু এখন বলতে গেলে শয্যা খালি নেই। তো এই ছিল ফয়সাল এবং বুদ্ধদীপ কুণ্ডু, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে হুমকি সহ বিভিন্ন অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সকালে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মামলায় অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলো, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম মামলা আমলে নিলেও আদেশ দেননি। এর আগে মামলার বাদী অভিযোগ জমা দিলে সোমবার রাতে মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়। অভিযোগে বলা হয় চলতি মাসের 2 তারিখের বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা, হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন আসামিরা। শান্তিপূর্ণভাবে যে একটা দেশ পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইটি বিষয়ে আমরা নিশ্চিত করতে চাই কারো উদ্ধত কোনো আচরণ আমরা এটি দেখতে চাই না এবং আইনের মাধ্যমেই আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই তালিকা চান। পরে আদালত আগামী 11 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে। শুনানি শেষে দুদকের আইনজীবী জানান, কোনো মামলা থেকে দুর্নীতি দমন কমিশন কাউকে অব্যাহতি দিতে পারে না, তবে অনুসন্ধানে কিছু না পেলে মামলা বন্ধ করার পাশাপাশি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার ক্ষমতা রাখে। এর আগে সকালে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রকাশিত সংবাদে বলা হয়, দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রায় 200 জনের অনুসন্ধান বন্ধ করে তাদের অব্যাহতি দিয়েছেন। ইকবাল মাহমুদ 2016 সালের 14 মার্চ দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসের 9 তারিখ শেষ হয় তার মেয়াদ। গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগে আদালতের নির্দেশ না মানায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়ালি হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন এই নোবেল বিজয়ী। এ সময় ডক্টর ইউনুস ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। কর্মী নিয়োগ সংক্রান্ত রুলের পরবর্তী শুনানির দিন 22 এপ্রিল নির্ধারণ করেন আদালত। আইনজীবীরা জানান, শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সঙ্গে আলোচনা না করেই এক নোটিশে গ্রামীণ টেলিকমের 99 কর্মীকে ছাঁটাই করা হয়। এরপর সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আদালত 38 জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। সেই আদেশের পরও তাদের নিয়োগ না দেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই সহযোগিতা চান তিনি। এ সময় ওবায়দুল কাদের নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান। হঠাৎ করেই আবার করোনার সংক্রমণ ও মৃত্যু হার বাড়তে শুরু করেছে। এ অবস্থা আমি আবারও দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান,
হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হলে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা এবং স্বাধীনতাকেই অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মানিকগঞ্জে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের ক্ষমতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেই, এমনকি সরকারও তা বাতিল করতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে সরকার সাধারণ মানুষের অধিকার হরণ করেছে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুক্তিযোদ্ধা যিনি তার বীরত্ব দিয়ে, তার কীর্তি দিয়ে তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন, সেটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা জামুকা নেই, করে অধিকার তাকে কেউ দেওয়া হয়নি। আর জিয়াউর রহমানের অধিকার খেতাবের মানে আপনার বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই, কারণ সরকার এটা করতে পারে না। এটা সম্পূর্ণ স্বাধীনতার যে কনসেপ্ট, আশা আকাঙ্ক্ষা, সেই কনসেপ্টে বিশ্বাসঘাতকতা করা হবে। নদীতে জাটকা নিধন করেছে এমন একদল জেলেকে আটকের চেষ্টা করে তারা। জেলেরা এ সময় পুলিশের উপর লগি বৈঠা নিয়ে আক্রমণ করে। আত্মরক্ষায় পুলিশ এক রাউন্ড গুলি ছোড়ে। তখন মাসুদ নামের এক জেলে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই জেলে। পুলিশ সুপার জানান, সংঘর্ষের ঘটনায় 2 জেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে 25 কেজি জাটকা, 2000 মিটার জাল এবং ইঞ্জিন চালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়। কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে 3 ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 11 বছর বয়সী জিহাদ, ছোট বোন ফৌজিয়া ও আফিয়া। স্থানীয়রা জানায়, জাকের হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় মুহূর্তেই সম্পূর্ণ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বয়স্করা ঘর থেকে বের হয়ে গেলেও ঘুমন্ত অবস্থায় মারা যায় জাকের হোসেনের এক ছেলে ও 2 মেয়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। শতভাগ রপ্তানিমুখী শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব দেয় বেজা। পাশাপাশি জমির দামে আরোপিত 15% ভ্যাটও বাতিলের প্রস্তাব করেছে সংস্থাটি। বেজা কর্মকর্তারা বলেন, জমির দামে ভ্যাট আরোপ করার নেতিবাচক প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগে। আলোচনায় কোম্পানির কর্পোরেট কর 25% নামিয়ে আনার প্রস্তাব করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেডের বিনিয়োগকারীদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বেবজা। সংস্থার কর্মকর্তারা বলেন, বেজার বিনিয়োগকারীরা এই সুবিধা পেলেও বেবজার বিনিয়োগকারীরা পাচ্ছেন না। বৈঠকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়লে কর্পোরেট কর কমানো সম্ভব। কমপ্লায়েন্স যদি স্বচ্ছ হয় তাহলে আমরা এই কর্পোরেট ট্যাক্স হয়তো সামনের দিকে কমানোর চিন্তা করা যেতে পারে। কিন্তু কমপ্লায়েন্স যেখানে এত বেশি কঠিন জটিল, সেখানে এই ট্যাক্স রেট যদি আমি কমাই নিয়ে আসি, কমপ্লায়েন্স কি আমাকে অ্যাসিওর করতে পারবে কিনা, কমপ্লায়েন্সের জায়গাটা যদি অডিটের জন্য আমরা কানেক্টিভিটি তৈরি করতেছি, সেই জায়গাগুলো যদি আমরা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আমাদের কর্পোরেট ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাগুলো সংকুচিত হয়ে যাবে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়া। সোমবার বিকালে পাবনার চাটমোহরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন প্রতিবেশীরা। স্বাভাবিক জীবনে ফেরা 2 শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে 2016 সালের 16 জুন জন্ম নেয় জোড়া মাথার 2 শিশু রাবেয়া রোকেয়া। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর 2017 সালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে চিকিৎসা। প্রায় 3.5 বছর চিকিৎসা শেষে সোমবার সুস্থ হয়ে ফিরেছে 2 শিশু। তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন ও প্রতিবেশীরা। আমাদের দেশে যে এই ধরনের একটি অপারেশন এবং তা সাকসেস হয় এবং তারা দুইজনই জীবিত থেকে যে আমাদের মাঝে ফিরে আসতেছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। খুবই খুশি, খুবই আন্তরিক। তার কারণ মানে সবারই একটা টেনশন ছিল যে এই 2টা জোড়া মাথা শিশু আসলে আদৌ পৃথক হতে পারবে কি পারবে না। রাবেয়া রোকেয়া স্বাভাবিক জীবনে ফেরায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তাদের বাবা মা। যদি আর কোনো মাথা জোড়া বাচ্চা জন্ম নেয়, আমি সেই বাবা মাকে বলবো ভয় নেই, তোমরা এগিয়ে যাও, আমাদের সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছে। এখন আমার নামের একটা হয়ে গেছে রাবেয়া রোকেয়ার বাবা, এটাই হলো আমার এখন একটা গর্বের বিষয়। যমজ এই 2 শিশুকে আগামীতেও সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বাবা মা এখানে শিক্ষা ডিপার্টমেন্টে আছে, প্রাথমিক শিক্ষার সাথে আছেন, তো তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা দেওয়া সম্ভব আমরা সেটি দিব এবং আমরা এই পরিবারটির পাশে আছি। জোড়ামাথার 2 শিশুর সফল অস্ত্রোপচার বাংলাদেশে এটাই প্রথম, যা চিকিৎসা বিজ্ঞানে মাইল ফলক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে চাঁদাবাজি নিয়ে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের দলগুলো, যা গড়াচ্ছে খুনোখুনি পর্যন্ত। গুরুমাদের দ্বন্দ্বের শিকার হচ্ছেন দলের অন্য সদস্যরাও। তবে তৃতীয় লিঙ্গের মানুষদের অপরাধের বিচার হওয়ার নজির খুবই কম। 2 ডিসেম্বর ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন তৃতীয় লিঙ্গের মাসুমা। মার খেয়েছেন প্রতিপক্ষ গুরুমায়ের শিষ্যদের হাতে। মিরপুরের মাজার রোডের আড়তে চাঁদা আদায় নিয়ে তৃতীয় লিঙ্গের 2 গুরুমা পাপ্পু ও রাকিবের দ্বন্দ্বের শিকার মাসুমা। হায়দাইজের মতন আমার জীবনটা ভিক্ষা দাও, হায়দাইজ আমার গুরু তার তো মেরিয়ে বলাইছে, তার আমি জীবনটা ভিক্ষা চাই স্যার, আমি বাঁচবার চাই দুনিয়াতে স্যার। আধিপত্য নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের সংঘর্ষ ঘটে হরহামেশাই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীতে মাসে চাঁদা ওঠে 2 কোটি টাকার ওপরে। আর এই টাকা নিয়েই যত দ্বন্দ্ব, ঘটে প্রাণহানিও। 2016 সালে কারওয়ান বাজারের চাঁদার দখল নিয়ে প্রাণ যায় গুরুমা হায়দারের। হায়দারিজরাকে মার্ডার করে ওদের হয়েছে, বুকের পাঠাটা বড় হয়ে গেছে না, যার কারণে আমার কিছুদিন আগে আমার গুরুকে মার্ডার করতে আসছে। আর ওদের মেন উদ্দেশ্য আমাদের এলাকা কারওয়ান বাজার নিয়ে ঝগড়া, কারওয়ান বাজারটা ওরা নিয়ন্ত্রণ করতে চায়। দোকান রাস্তা থেকে যে টাকা ওঠে তার অর্ধেকই পান গুরুমারা। এ নিয়ে দলের বাকিদের মধ্যে আছে অসন্তোষ। আমার জীবনটাকে সে যদি খেলনা মনে করে, আমাদেরকে তো তারা খেলনাই মনে করতেছে। আজকে আমরা কোচিকে ইনকাম করে দিতেছি, ইনকাম করতে পারছি তাকে করে দিতেছি, একের পর সবাই আমাদের সাথে বেমানি করতেছে। তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে সংঘর্ষ খুনোখুনির বিচারের নজির নেই খুব একটা। খুনের মামলার অনেক আসামি জামিন নেওয়ার পর পলাতক। এবং সবগুলো কিন্তু আমরা তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেছি। বিচারের প্রক্রিয়া তো আসলে বিচার তো নিজস্ব গতিতে নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু আমাদের পুলিশের যে কাজটি সে কাজটা কিন্তু আমরা করতে পারছি। বিচার না হয় তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে অপরাধের প্রবণতা বাড়াচ্ছে বলে মত অনেকের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়র তাপসের বহরের সঙ্গে ব্যক্তিগত গাড়ি নিয়ে ফেরিতে ওঠায় 2 যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ওই 2 জনের অভিযোগ, মেয়রের প্রোটোকলে থাকা সদস্যরা তাদের মারধর করেছেন। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এই ঘটনা ঘটে, তবে ডিএসসিসি অস্বীকার করে বলেছে মারধরের ঘটনায় মেয়রের লোকজন জড়িত নয়। গত শনিবার সব ওয়ার্ড কাউন্সিলর এবং কর্পোরেশনের কিছু কর্মকর্তাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। মেয়রের বহরে গাড়ি পারাপারের জন্য 2টি ফেরি আগে থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দাঁড়িয়েছিল। এ সময় বহরের সঙ্গে একই ফেরিতে ওঠে রাজীব নামে ঢাকার এক ব্যবসায়ীর গাড়ি। তিনি অভিযোগ করেন, ফেরিতে ওঠার পর বহরে থাকা কয়েকজন রাজীবকে গাড়ি নামিয়ে নিতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বহরে মেয়রের প্রোটোকলের সদস্যরা হাতের ওয়্যারলেস দিয়ে বেদম মারধর করেন রাজীব ও তার কর্মচারী রাশেদকে। পরে তারা মাদারীপুরে চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে আসেন। ফেরির পুলিশ ছিল, পুলিশরা আইসা বাধা দিতেছে, ওনাদেরকে গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না। ওনারা স্লিপ কাইটা ফেরিতে উঠছে, মাইরেন না। তারপরও যেভাবে পারছে হরলিক্স ছিল, হরলিক্স দিয়া বাইরেছে। যেটাকে মাইর বলে না, এটা বলে অ্যাটেম্পট টু মার্ডার। তারা আমার মাথায় ওয়ারলেস দিয়ে এবং যত শক্তি প্রয়োগ করা যায় ওয়ারলেস দিয়ে মারতে মারতে এক ফেরি দিয়ে আরেক ফেরিতে নিয়ে গেছে। মিনিমাম 100 থেকে 200 হিট করছে আমার মাথায়, এবং আমার মাথার চুল বড়, আপনি দেখতে পারেন চুল বড় থাকার কারণে আমি আসলে বেঁচে গেছি।
এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়। ঘটনার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি মেয়র বা তার দপ্তরের কেউ। তবে জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই দুই ব্যক্তি নিজেদের সরকারের গোয়েন্দা সংস্থা, যুবলীগ নেতা, গোপালগঞ্জে বাড়ি এমন কথা বলছিলেন। এক পর্যায়ে ফেরির লোকজনই বিরক্ত হয়ে মারধর করেছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি বা মামলা করেননি মারধরের শিকার রাজীব ও রাশেদ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকবে। মিয়ানমারে বিক্ষোভে গুলিতে 2 দিনে 94 জন নিহত, সরকারের সহিংস পদক্ষেপে উদ্বেগ জাতিসংঘের। প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। 2 দলের 4 ব্যাটসম্যানের 50-তে স্বস্তি। করোনায় বিশ্বে একদিনে 6,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের প্রাণহানি ছাড়ালো 26,71,000। নতুন 3 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,07,00,000-এর বেশি। বিশ্বে করোনার প্রকোপ না কমলেও কিছুটা কমেছে মৃতের সংখ্যা। গত সপ্তাহে দৈনিক গড়ে 8,000 মানুষের প্রাণহানি হলেও শেষ 2 দিনে প্রাণ গেছে 6 থেকে 6,500 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রায় 1300 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,79,000-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে 42,000 মানুষ। সংক্রমণ বাড়ায় দেশটির সাও পাওলোতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। এদিকে মহামারী শুরুর পর থেকে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাইর বলসোনারো। মৃত্যু আক্রান্তর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 785 জনের। সেখানে এই পর্যন্ত 5.5 লাখ মানুষের প্রাণ গেছে। 24 ঘন্টায় রোগী মিলেছে প্রায় 44,000। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে 70%। যুক্তরাজ্যে কঠোর বিধিনিষেধ জারির পর কিছুটা নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় 64 জনের প্রাণহানি হয়েছে। সংক্রমিত হয়েছে 5,000। এছাড়াও রাশিয়ায় 404, ইটালিতে 354 ও ফ্রান্সে 333 জনের প্রাণহানি হয়েছে। সোমবার থেকে ফিলিপাইনের ম্যানিলাতে 2 সপ্তাহের জন্য কারফিউ জারি করেছে সরকার। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান ওচা। এছাড়াও ফাইজারের টিকা নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। প্রায় 2 বছর পর স্কুলে ফিরেছে জম্মু কাশ্মীরের হাই স্কুলের শিক্ষার্থীরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকায় স্বাস্থ্য ঝুঁকি নেই, তাই এটি প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার নিরাপদ এবং এই টিকার সাথে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন নিরাপত্তা দল বৈঠক করবে। এছাড়াও আলাদাভাবে বৈঠকে বসবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইউভুক্ত দেশগুলোতে এই টিকা নিয়ে বিতর্ক তৈরি হলেও অস্ট্রেলিয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ ফের চালু করেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার শঙ্কায় জার্মানি, ফ্রান্স ও ইতালিও টিকা প্রয়োগ স্থগিত করেছে। তবে ফ্রান্স সরকার বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে তারা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 দিনে প্রাণ গেল 94 জনের। এর মধ্যে রোববার মারা গেছে 74 জন আর সোমবার নিহতের সংখ্যা 20 জন। এ নিয়ে 1.5 মাসে প্রায় 200 জনের মৃত্যু হলো দেশটিতে। ক্ষমতা দখলের পর সেনাবাহিনীর এমন সহিংস আচরণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়। দিন দিন বেড়েই চলেছে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে সহিংসতার মাত্রা। 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখেছে মিয়ানমার। এদিন পুলিশের গুলিতে 74 জন নিহত হয়েছে। তবে এত প্রাণহানির পরও সোমবার রাস্তায় নামে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা। এদিনও পুলিশের গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন বিক্ষোভকারী। মিয়ানমারের বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে 15 মার্চ পর্যন্ত দেশটিতে ধরপাকড়ের শিকার হয়েছেন 2175 জন। তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আবার কাউকে সাজাও দেয়া হয়েছে। বিক্ষোভ দমনে সেনা সরকারের সহিংস আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের আহ্বান, এই দমনপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এদিকে রোববার ইয়াঙ্গুনে চীনের মালিকানাধীন ৩২টি কারখানায় হামলার পর টনক নড়েছে বেজিংয়ের। সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের দূতাবাস। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, মিয়ানমারে চীনা কারখানায় হামলায় $3.70 লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডানেডিনে যাওয়ার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। তামিমদের করা 233 রান অবলীলায় টপকে যায় নাজমুল শান্তর দল। নিউজিল্যান্ডে এতদিন শুধু অনুশীলনে সীমাবদ্ধ থেকেছে টিম বাংলাদেশ। এবার 2 দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 233 রান করে তামিম একাদশ। সর্বোচ্চ 66 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। জবাবে ভালো শুরু এনে দেন নাজমুল শান্ত, লিটন দাস। শান্ত 40 করার পর 3 জনের ব্যাটে আসে 50, লিটন 59, মুশফিক 54 আর মেহেদি মিরাজের ব্যাটে আসে 50 রান। সবার প্রস্তুতির জন্য এরা সবাই 50-র পর অবসরে যান। সিরিজের প্রথম ওয়ানডে 20 মার্চ। তৃতীয় সন্তানের বাবা হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 2 কন্যার পর তার ঘরে এলো পুত্র সন্তান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলেই নিউজিল্যান্ড সফরে যাননি দেশসেরা অলরাউন্ডার। কিছুদিন আগেই মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। অবশেষে সুখবর মিলল সেখান থেকে। জানা গেছে সন্তান ভূমিষ্ঠের পর ভালো আছেন মা ও ছেলে। 2012 সালের 12 ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব। 2016 সালে জন্ম নেয় বড় মেয়ে আলাইনা হাসান অব্রি, আর গত বছর জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম হাসান। মেসি ম্যাজিকে লা লিগায় অজেয় যাত্রা ধরে রাখল বার্সেলোনা। ঘরের মাঠে হুইস্কাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে উলভসকে 1-0 গোলে হারিয়েছে ক্লপের দল। মাঠে নামার সঙ্গে সঙ্গে আবারও রেকর্ড বুকে মেসির নাম। বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের তালিকায় শীর্ষে থাকা জাবির পাশে এখন খুদে জাদুকর। এমন ম্যাচে মেসি গোল করবেন না তা কি করে হয়? ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই বার্সাকে এগিয়ে দেন মেসি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাম্বার 10। বিরতির আগে কাতালানদের লিড দ্বিগুণ করেন গ্রিজম্যান। প্রথমার্ধের শেষ মুহূর্তে হুয়েস্কাকে পেনাল্টি উপহার দেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন। সফল স্পট কিকে 1 গোল শোধ দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে মিনগেসার গোলে আবারও এগিয়ে যায় কাতালানরা। এই গোলে অবদান রাখেন মেসি। আর শেষ দিকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোলের পর পিচিচি ট্রফি জয়ের পথে মেসির গোল সংখ্যা এখন 21। হুয়েস্কার বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। ইউরোপের শীর্ষ 5 লিগে সবশেষ 13 মৌসুমে 20টির বেশি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে দিয়েগো জোতার একমাত্র গোলে উলভসকে হারিয়েছে অল রেডস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের। বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়ে গেছেন। ক্লাব ফুটবলের পরিচিত মুখ কিংসলে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন। সেই পথে এগোতে চান ধাপে ধাপে। কিংসলে প্রসঙ্গে ইতিবাচক কোচ জেমি ডে, আর বাফুফেও তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছে। ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এলিটা কিংসলে বাংলাদেশে খেলছেন 2011 থেকে। পরের বছর লিজার সঙ্গে পরিচয়, সম্পর্কের পূর্ণতা দিয়ে সংসার শুরু। এখন ছেলে মেয়ে নিয়ে 4 জনের পরিবার। কিংসলে তার 2 সন্তানও যে মনে প্রাণেই বাংলাদেশি। I love my family. I would never stay without them. They are my family. 2015-তে নাগরিকত্বের জন্য আবেদন করেন কিংসলে। প্রয়োজনীয় যাচাই বাছাই ও শর্ত পূরণের পর এখন বাংলাদেশি নাগরিক তিনি। যাতে করে লাল সবুজ জার্সিতে খেলতে আইনগত কোনো বাধা নেই। এখন স্বপ্নের পথে এগোতে চান 32 বছর বয়সী কিংসলে। অপেক্ষায় তার পরিবারও। By the grace of God, today I am a Bangladeshi. এখন আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছি। কোচ যদি আমাকে বিবেচনায় রাখেন, যদি দলে ডাকেন, তাহলে আমি প্রস্তুত আছি। To my best ability. ন্যাশনাল টিমে খেলার, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার, বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাক, এটা আমি চাই। জাতীয় দলের স্ট্রাইকিং জোনে যে ঘাটতি, সেখানে কিংসলে হতে পারে উপযুক্ত অস্ত্র। কোচ জেমি ডে ও বাফুফে তার প্রসঙ্গে ইতিবাচক।
বিদেশি কেউ নাগরিক হলেই যে সে দলে সুযোগ পাবে বিষয়টি তেমন নয়। নিজেকে প্রমাণ করে প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে সুযোগ করে নিতে হবে। তবে আমি তার ব্যাপারে ইতিবাচক। তার পাসপোর্ট, এনআইডি এগুলা নিয়ে অফকোর্স সে যদি তার প্লেয়ারিং পারফরমেন্স দিয়ে যদি জাতীয় দলে জায়গা করে নিতে পারে, সো মেবি এলিরা কিংসলে বাংলাদেশ জাতীয় দলে খেলতেও পারে। নাগরিকত্ব নিয়ে দৌড়ঝাঁপের সুযোগ হয়নি এবারের প্রিমিয়ার লিগে খেলার। মধ্যবর্তী দল বদলে দল পাওয়ার কথা শোনা যাচ্ছে। বিদেশি ফুটবলার হিসাবে নয়, স্থানীয় ফুটবলার হিসাবেই তাকে নিতে পারে বসুন্ধরা কিংস। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত জানতে।